মুভির শুরুতেই আমরা একবিংশ শতাব্দীর গল্প দেখতে পাই, যেখানে আধুনিক পৃথিবী অর্থাৎ ভবিষ্যতের এক জগতের কথা বলা হয়েছে। তখন বিজ্ঞান এবং প্রযুক্তিতে মানুষ অনেক বেশি এগিয়ে গিয়েছিল, তবে পৃথিবীতে জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছিল এবং প্রাকৃতিক পরিবেশ অনেক কমে গিয়েছিল। এই কারণে বিজ্ঞানীরা পৃথিবীর মতো বিকল্প কোনো গ্রহের খোঁজ করছিল। খুঁজতে খুঁজতে তারা অনেক সৌরজগতে একটি গ্রহ খুঁজে পায়, যার নাম ছিল পলিমাস। তবে এই গ্রহে থাকার মতো কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু সেই গ্রহের একটা চাঁদ ছিল যেটার নাম ছিল প্যান্ডোরা, যেটির আকার ছিল পৃথিবীর মতো। তবে বিস্ময়কর ব্যাপার হলো পৃথিবীর থেকেও সেই চাঁদে অনেক বেশি অক্সিজেন ছিল এবং সেখানে প্রকৃতি ছিল অনেক সমৃদ্ধ। এই কারণে মানুষ দ্রুতই সেই চাঁদে গিয়ে খনিজ সম্পদের খোঁজ করতে শুরু করে। তারা যখন প্যান্ডোরাতে গবেষণা করছিল, তখন আনোবটিয়াম নামের একটি বিশেষ দুর্লভ ধাতু সেখানে পেয়ে যায়। এটি ছিল খুবই মূল্যবান একটি ধাতু, কারণ এটি খুব ভালো এনার্জি কন্ডাক্টর ছিল, যার প্রতি কেজির দাম ছিল 1000 কোটি টাকা। এই কারণে আরডিএ নামের একটি কোম্পানি সেখানে গিয়ে সেই ধাতু তোলার জন্য মাইনিং শুরু করে। তবে এই প্যান্ডোরাতে অনেক ধরনের এলিয়েন প্রজাতিও ছিল, যাদেরকে দেখতে ভীষণ অদ্ভুত লাগতো। তাদের সাথে মানুষের মতো দেখতে এক ধরনের প্রজাতিও ছিল, যাদেরকে নাভি বলা হতো। তবে তারা এই আধুনিকতা একদমই পছন্দ করত না। তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করতে পছন্দ করত। আরডিএর বিজ্ঞানীরা যে কোনোভাবে এই মূল্যবান ধাতু তুলতে চাইছিল, কিন্তু প্যান্ডোরার পরিবেশে মানুষের বেঁচে থাকা ছিল অনেক সমস্যার। এই সমস্যার কারণে তারা গবেষণা করে একটি সমাধান বের করে। তারা নাভিদের ডিএনএ এবং মানুষের ডিএনএ দিয়ে নতুন এক ধরনের শরীর তৈরি করে, যার নাম দেওয়া হয় অ্যাভাটার। তার শরীর নাভিদের মতো হলেও তার ভেতরে কোনো চেতনা ছিল না। তাকে একটি মেশিনের মাধ্যমে কানেক্ট করে যে কোনো মানুষ নিজের চেতনার দ্বারা সম্পূর্ণ পরিচালনা করতে পারত। আর যখনই বিজ্ঞানীরা এই কাজে সফল হয়, তখনই তারা এক বিশাল প্ল্যান বানায়। তারা এই সম্পূর্ণ প্যান্ডোরাকে এক্সপ্লোর বা ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। আসলে এভাবে একটি নতুন শরীর বানানোর উদ্দেশ্য ছিল যে তাকে দিয়ে যখন প্যান্ডোরা ঘোরানো হবে, তখন যদি তার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আসল মানুষটির কোনো ক্ষতি হবে না, সে থাকবে সম্পূর্ণ নিরাপদ। আসলে মানুষ সেই পরিবেশে থাকছেই না, সে শুধু এখানে বসে ওই অ্যাভাটারটিকে একটি মেশিনের সাহায্যে চালাচ্ছে। এরপর দেখা যায় 2145 সালে ডক্টর গ্রেট আগস্টিন, যিনি ছিলেন অ্যাভাটার প্রোগ্রামের হেড, তাকে সাহায্য করার জন্য একজন জুনিয়র সায়েন্টিস্টকে রাখা হয়, যার নাম ছিল টম। তারা টমের ডিএনএ ও নাভিদের ডিএনএ মিলিয়ে একটা নতুন অ্যাভাটার বানিয়েছিল। সেটিকে টম ল্যাবে বসে অপারেট করতে শুরু করে। টম এই বিষয়গুলো আগে থেকেই জানতো। তারা এই জায়গা থেকে সবকিছু এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেয়। তবে টমকে এই কাজের জন্য টানা 3 বছর ট্রেনিং করানো হয়, যাতে সে মিশনে গিয়ে সব কাজ সঠিক মতো করতে পারে। যখন সে পুরোপুরি এই মিশনে যাওয়ার জন্য রেডি হয়েছিল, তখনই হঠাৎ করেই একটা দুর্ঘটনায় সে মারা যায়। এতে আরডিএর অনেক বেশি ক্ষতি হয়ে যায়, কারণ তারা টমের অ্যাভাটারের উপর অনেক টাকা খরচ করেছিল। তবে তারা একটা উপায় খুঁজে পায়। টমের একজন আপন ভাই ছিল, যার নাম ছিল জ্যাক। যেহেতু তারা রক্তের ভাই, তাই তাদের ডিএনএ প্রায় এক। ফলে টমের ভাই খুব সহজেই এই অ্যাভাটারটাকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু এখানে একটা সমস্যাও ছিল। জ্যাক কোনো বিজ্ঞানী ছিল না, সে ছিল মিলিটারির একজন সৈন্য। কোনো এক মিশনে গিয়ে গুলি লেগে তার 2টা পাই প্যারালাইজড হয়ে গিয়েছিল। এরপর আরডিএর লোকজন জ্যাকের সঙ্গে দেখা করে আর তাকে অনেক টাকা লোভ দেখায়, যার কারণে জ্যাকও এই মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর জ্যাককে স্পেসিফিক করে প্যান্ডোরায় পাঠিয়ে দেওয়া হয়। তারা টানা 6 বছর জার্নি করে প্যান্ডোরায় গিয়ে পৌঁছায়। তারা সেখানে পৌঁছলে যখন ডক্টর গ্রেট জ্যাককে দেখতে পায়, তখন সে একদমই খুশি হয় না, কারণ ডক্টর গ্রেট চেয়েছিল একজন বিজ্ঞানীকে, কিন্তু তারা নিয়ে এসেছে একজন সোলজার বা সৈন্যকে। যেহেতু তাদের হাতে আর কোনো অপশন ছিল না, তাই ডক্টর গ্রেট এই মিশনে জ্যাককে নিয়ে নেয়। এরপর জ্যাক এবং তার অন্য একটা বন্ধু নর্মকে অ্যাভাটারের সঙ্গে কানেক্ট করার প্রক্রিয়া শুরু করে। এই পুরো ব্যাপারটা যখন শুরু হয়, তখন তাদের হিউম্যান বডি অর্থাৎ নিজেদের আসল দেহটি ঘুমিয়ে পড়ে আর তাদের অ্যাভাটার বডি জেগে ওঠে। সহজ কথায় 2টা দেহ, কিন্তু প্রাণ একটা। এরপর তাদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। দেখা যায় জ্যাক খুব সহজেই তার নতুন শরীরটা ব্যবহার করতে শিখে গেছে এবং সে সব কাজ একদম স্বাভাবিকভাবে করতে শুরু করে। এরপর আরডিএ প্রোগ্রামের সিকিউরিটি হেড কর্নেল কোয়ারিচ জানতে পারে যে জ্যাক একসময় ইউএস আর্মিতে ছিল। তখন সে জ্যাকের সঙ্গে আলাদাভাবে দেখা করে একটা গোপন পরিকল্পনার কথা বলে আর তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাতে শুরু করে। সে বলে, তুমি একজন সোলজার, তাই তোমার উচিত অন্য একজন সোলজারকে সাহায্য করা। তুমি শুধু নামের ডক্টর গ্রেটের সঙ্গে কাজ করবে, কিন্তু ওই মিশন থেকে পাওয়া সমস্ত তথ্য তুমি আমাকে দেবে, কারণ আরডিএর মালিক যে কোনোভাবে সেই ধাতুগুলো চাচ্ছিল। সেগুলো সে পৃথিবীতে বিক্রি করে অনেক বেশি টাকা কামাতে পারত। কর্নেল আরও জানায় যে সে চাইলে সেখানে গিয়ে সবাইকে মেরে সবকিছু দখল করতে পারত, কিন্তু সে চাচ্ছে না কোনো নাভিকে মেরে ফেলতে। তাই সে চায় জ্যাক যেন তাদের দুর্বলতা খুঁজে বের করে সব ডিটেলস কর্নেলকে বলে। সেই সুযোগ নিয়ে তারা মাটি থেকে অনবটিয়াম নিয়ে চলে আসবে। জ্যাক একজন প্রাক্তন ইউএস সোলজার হওয়ার কারণে তাকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল।
কর্নেল টাকার পাশাপাশি জ্যাককে প্রমিস করে যে যদি সে এই কাজটা করে তবে তার প্যারালাইজড হয়ে যাওয়া পা দুটো অপারেশন করে সম্পূর্ণ সারিয়ে তোলা হবে। এত কিছু শুনে জ্যাক রাজি হয়ে যায়, কারণ একজন মানুষের বেঁচে থাকার জন্য তার হাত পা এবং শরীরের অঙ্গগুলো কতটা মূল্যবান তা সেই জানে। পরদিন সকালে ডক্টর গ্রেট, জ্যাক এবং নর্ম তাদের অ্যাভাটার বডি নিয়ে প্যান্ডোরার জঙ্গলে যায় গবেষণা করার জন্য। ডক্টর গ্রেট ওখানকার গাছপালা পরীক্ষা করে বুঝতে পারছিল যে ওখানে সমস্ত গাছ কোনো একটা বিশেষ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে। সেটা ছিল ডিএনএর মাধ্যমে একে অপরের সঙ্গে কানেকশন। হঠাৎ করে জ্যাক তার সঙ্গীদের থেকে একটু দূরে গিয়ে কিছু একটা দেখছিল। ঠিক তখনই একটা দানবীয় প্রাণী দৌড়ে এসে তাকে আক্রমণ করে দেয়। জ্যাক ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সে প্রাণীটাকে কিছুতেই পিছু ছাড়াতে না পেরে শেষমেশ একটা ঝর্ণার মধ্যে গিয়ে লাফ দেয়। এর ফলে জ্যাক তার সঙ্গীদের থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। তার সঙ্গীরা তাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। ওদিকে সন্ধ্যা হয়ে আসছিল, তাই বাধ্য হয়ে ডক্টর গ্রেট এবং নর্মকে তাদের রিসার্চ সেন্টারে ফিরে আসতে হয়। অন্যদিকে জ্যাক যখন কাউকে খুঁজে না পেয়ে জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছিল, তখন নেইতিরি নামের একজন নাভি তাকে লুকিয়ে ফলো করছিল। নেইতিরির কাছে জ্যাকের পোশাক আশাক মানুষের মতো লাগায় সে বুঝে যায় সে কোনো আসল নাভি নয়, বরং একজন অ্যাভাটার। নেইতির এদেরকে চিনত, কারণ এর আগেও তাদের গ্রহে এমন অ্যাভাটার এসেছিল এবং তারা তাদেরকে ধ্বংস করতে চেয়েছিল। শুরু থেকেই মানুষের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল না, কারণ মানুষ তাদের গ্রহ ধ্বংস করে এখান থেকে খনিজ সম্পদ সরাতে চায়। নেইতির তাই প্রথমে জ্যাককে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু যখনই সে তার তীর ধনুক দিয়ে জ্যাককে নিশানা করে, ঠিক তখনই তীরের উপরে একটা পাতার মতো উজ্জ্বল ছোট প্রাণী এসে বসে। এই পাতাটাকে তারা অনেক পবিত্র মনে করে, কারণ এটি তাদের দেবী এওয়ার পবিত্র আত্মা। এই কারণে সে জ্যাককে না মেরে সেখান থেকে চলে যায়। রাতের বেলা জ্যাক যখন একা একা বনে ঘুরছিল, তখন কিছু ভয়ঙ্কর নেকড়ে সদৃশ দানব তাকে আক্রমণ করে। জ্যাক লড়াই করার চেষ্টা করলেও সংখ্যায় অনেক হওয়ার কারণে সে পেরে উঠছিল না। ঠিক তখন নেইতিরি সেখানে এসে জ্যাককে বাঁচায় এবং দানবগুলোকে মেরে ফেলে। জ্যাক যখন দেখতে পায় নেইতির তার জীবন বাঁচিয়েছে, তখন সে নেইতিরি পিছু পিছু যেতে শুরু করে। নেইতিরি প্রথমে তাকে সেখানে থাকতে মানা করে দিলেও হঠাৎ করে সে পবিত্র আত্মারা জ্যাকের সমস্ত গা জুড়ে বসে। এগুলো দেখে নেইতিরি মনে করে এটি হয়তো তাদের দেবীর কোনো সংকেত, তাই সে জ্যাকের উপরে বিশ্বাস করতে শুরু করে। এরপর নেইতিরি জ্যাকের সাথে করে তাদের কলোনির মধ্যে নিয়ে আসে। তাদের এই কলোনির নাম ছিল ওমাটিকায়া, যার মাঝখানে একটি সুন্দর বিশাল গাছ ছিল। সেই গাছটিকে তারা হোম ট্রি বলতো। যখন নেইতিরি জ্যাককে সেখানে নিয়ে আসে, তখন নেইতিরির বাবা প্রথমে জ্যাককে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানতো মানুষেরা কখনোই তাদের ভালো চায় না, তারা শুধু এই গ্রহটাকে ধ্বংস করতে চায়। এরপর নেইতিরি সবাইকে সেই পবিত্র আত্মার সংকেতগুলোকে জানায়। তখন নেইতিরির মা, যিনি ওই কলোনির ধর্মগুরু ছিল, সে জ্যাককে সেখানে থাকার অনুমতি দিয়ে দেয়। তারা সিদ্ধান্ত নেয় যে জ্যাককে তারা একজন সম্পূর্ণ নাভি হিসেবে গড়ে তুলবে এবং তাকে ট্রেনিং দেওয়ার দায়িত্ব দেওয়া হয় নেইতিরিকে। এরপর জ্যাক তাদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রিসার্চ সেন্টারে থাকা তার মানুষের শরীরটি জেগে ওঠে। এটা দেখতে পেয়ে ডক্টর গ্রেট সহ সবাই খুশি হয়ে যায়। জ্যাক সবাইকে জানায় যে সে নাভিদের বিশ্বাস অর্জন করতে পেরেছে এবং তাদের সঙ্গে থাকতে শুরু করেছে। নাভিরা তাকে সব ধরনের শিক্ষা দিচ্ছে। যখন এই খবর পার্কার আর কর্নেল কোয়ারি জানতে পারে, তখনই তারা সময় নষ্ট না করে জ্যাকের সঙ্গে দেখা করতে চলে আসে। তারা জ্যাককে মনে করিয়ে দেয় যে নাভিদের ওই হোমটির নিচেই আনোবটেনিয়ামের বিশাল খনি রয়েছে, তাই যে কোনো ভাবে বুঝিয়ে ওই গ্রাম থেকে নাভিদের সরিয়ে ফেলতে হবে। এর পরের দৃশ্যে দেখা যায় ডক্টর গ্রেট তার রিসার্চ সেন্টারটিকে সরিয়ে নিয়ে সেখান থেকে অনেক দূরে একটা নিরিবিলি পরিবেশে নিয়ে গেছে, কারণ সে বুঝতে পারছিল জ্যাক তার সব গোপন তথ্য কর্নেলের কাছে পাস করছে। ডক্টর গ্রেট চেয়েছিল যাতে গবেষণার মাঝখানে কেউ ডিস্টার্ব না করতে পারে, কারণ কর্নেলকে সে মোটেও বিশ্বাস করতো না। জ্যাক আবারও তার অ্যাভাটার শরীরে ফিরে যায় এবং নেইতির তাকে সব ধরনের ট্রেনিং দিতে শুরু করে। নেইতিরি তাকে শেখাতে শুরু করে কিভাবে প্যান্ডোরাতে বেঁচে থাকতে হয়, কিভাবে তীর চালাতে হয় এবং কিভাবে বিভিন্ন বন্যপ্রাণীকে বশ করে কাজ করাতে হয়। জ্যাক খুব দ্রুত এসব বিষয় আয়ত্ত করে ফেলে, যা দেখে নাভিরা তাকে আস্তে আস্তে ভরসা করতে শুরু করে। এই সুযোগে জ্যাক ডক্টর গ্রেটের অ্যাভাটারটাকেও সেখানে আনার পারমিশন নিয়ে নেয়। এভাবে করতে করতে 3 মাস কেটে যায়, কিন্তু সমস্যা হলো নাভিরা এখনো তাদের হোমট্রি ছাড়তে রাজি ছিল না। এতে কর্নেল জ্যাকের উপরে অনেক প্রেসার দিতে শুরু করে। জ্যাক কর্নেলকে বোঝায় যে আর কিছুদিন সময় দিলে সে পুরোপুরিভাবে নাভিদের গ্রুপে মিশে যেতে পারবে এবং তখন তাদেরকে সরিয়ে দেওয়া সহজ হবে। ধীরে ধীরে জ্যাকের ট্রেনিং শেষ হয়ে যায় এবং নাভিরা তাদের সব রীতিনীতি মেনে জ্যাককে তাদের দলের একজন করে নেয়। এখন থেকে জ্যাক পুরোপুরি একজন নাভিতে পরিণত হয়ে গেছে। নেইতিরি তখন তাকে সেই পবিত্র গাছের কাছে নিয়ে যায় এবং বলে সে চাইলে এখন নিজের জন্য একজন জীবনসঙ্গী বেছে নিতে পারে। তখন জ্যাক নেইতিরিকে পছন্দ করে এবং নেইতিরিও জ্যাককে পছন্দ করে। তারা দুজনে একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল, তাই তারা ওই রাত্রি সেখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরের দিন সকালে দেখা যায় আর্ডিয়ার সৈন্যরা এসে ওখানকার গাছগুলো একে একে ভাঙা শুরু করেছে, কারণ তাদের বেঁধে দেওয়া 3 মাস সময় শেষ হয়ে গিয়েছিল। তারা আর অপেক্ষা না করে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়।
জ্যাক তাদেরকে থামানোর অনেক চেষ্টা করলেও সৈন্যরা কোনো কথাই শোনে না। এসব দেখে নাভিদের ডক্টর গ্রেট আর জ্যাকের উপর থেকে বিশ্বাস উঠে যায়। তারা জ্যাকের কথা না শুনে মানুষের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। ওদিকে পার্কার আর কর্নেল সিসিটিভি ক্যামেরায় বসে সব দেখছিল। তারা দেখে যে জ্যাক ইচ্ছাকৃতভাবে তাদের পাঠানো ট্যাঙ্কারের উপর আঘাত করে মিশনটিকে ভণ্ডুল করতে চাইছে। এসব দেখে কর্নেল রাগের মাথায় জ্যাকের আসল শরীরকে জোর করে জাগিয়ে দেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কর্নেল জ্যাকের সঙ্গে কথা বলে বুঝতে পারে নাভিরা মরে গেলেও কোনোভাবেই তাদের এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। এসব কথা শুনে কর্নেল চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয় যে সে তাদের উপর আবার বড় ধরনের আক্রমণ করবে এবং সবাইকে মেরে ফেলবে। সেই সঙ্গে সে ওই পবিত্র গাছটিকেও একেবারে ধ্বংস করে দেবে। ডক্টর গ্রেট কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যে এভাবে তাদেরকে সরিয়ে দেওয়া ঠিক হবে না। তারা যে গাছের নিচে বাস করে সেটাকে তারা অত্যন্ত পবিত্র মনে করে এবং বৈজ্ঞানিকভাবেও প্যান্ডোরার সমস্ত গাছ একে অপরের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু তার এসব কোনো কথায় আগ্রহ ছিল না। তাদের একমাত্র লক্ষ্য ছিল ওই খনিজ সম্পদ দখল করা। জ্যাক শেষ চেষ্টা হিসেবে পার্কারকে অনুরোধ করে যে সে নিজে গিয়ে নাভিদের সঙ্গে কথা বলবে এবং তাদেরকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাবে। পার্কার রাজি হলে জ্যাক আবারও নাভিদের কাছে ফিরে গিয়ে পুরো বিষয়টাকে পরিষ্কার করে বুঝিয়ে বলে। সে তাদেরকে সতর্ক করে বলে মানুষ এই জায়গাটা যে কোনো সময় দখল করেই ছাড়বে, তাই তোমরা যদি না সরো তবে ওই গাছটার সাথে সাথেই তোমরাও মারা যাবে। জ্যাক নিজের আসল পরিচয় দিয়ে দেয় যে সে শুরুতে আরডির গুপ্তচর হিসেবে এসেছিল। এসব শুনে নেইতির ভীষণ কষ্ট পায় এবং রাগে ফেটে পড়ে, কারণ এই জায়গাটা ছিল তাদের অস্তিত্ব। তারা কিছুতেই ওই জায়গাটা ছেড়ে যেতে রাজি ছিল না। এর পরের দৃশ্যে দেখা যায় কর্নেল তার বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে চলে আসে এবং হোম ট্রিতে বড় বোমা মেরে সেটাকে উড়িয়ে দেয়। এই আক্রমণে অনেক নাভি সৈন্য মারা যায়, এমনকি নেইতির বাবাও প্রাণ হারায়। এরপর কর্নেলের আদেশে জ্যাক ও ডক্টর গ্রেট মানুষের দেহগুলো একটি জেলে বন্দী করে রাখে, যাতে তারা নাভিদের আর সাহায্য করতে না পারে। হঠাৎ করে ডক্টর গ্রেটের টিমের দুজন সদস্য এসে তাদেরকে জেল থেকে মুক্ত করে দেয় এবং একটি বিমানে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় কর্নেল তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে, যার একটি ডক্টর গ্রেটের পেটে লাগে এবং সে গুরুতর আহত হয়। তারা জঙ্গলের এক নির্জন কোনায় বিমানটিকে ল্যান্ড করে আবারও তাদের কার্যক্রম শুরু করে দেয়। জ্যাক ভাবে নাভিরা হয়তো এখন তাদেরকে বিশ্বাস করবে না, তাই তাদের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য সে একটি ড্রাগনকে বশ করার সিদ্ধান্ত নেয়। এটি ছিল এমন একটি বিশাল ড্রাগন যাকে বশ করা প্রায় অসম্ভব ছিল। জ্যাক জানতো সে যদি একবার এটি করতে পারে তবে সে নাভিদের কাছে দেবতার মতো মর্যাদা পাবে। সে নিজের ছোট ড্রাগনটির সাহায্যে তুর্কে খুঁজে বের করে এবং অনেক ঝুঁকি নিয়ে সে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে বশ করে ফেলে। জ্যাক এই বিশাল ড্রাগনটি নিয়ে যখন নাভিদের কলোনিতে ফিরে আসে সবাই তাকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে দেবদূত বা তুর্কের মাকুদো হিসেবে সম্মান করতে শুরু করে। জ্যাক তখন সবাইকে একত্রিত হয়ে মানুষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে এবং আশেপাশের সব কলোনি থেকে সাহায্য চাওয়ার অনুরোধ করে। নাভিদের বিশ্বাস ফিরে পাওয়ার পর জ্যাক তাদের কাছে আহত ডক্টর গ্রেটকে বাঁচানোর অনুরোধ করে। নাভিরা তাদের পবিত্র গাছের নিচে ডক্টর গ্রেটকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার ক্ষত খুবই গভীর হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। জ্যাক জানতো মানুষের আধুনিক মরণঘাতী অস্ত্রের সামনে নাভিরা শুধু তীর ধনুক দিয়ে বেশিক্ষণ টিকতে পারবে না। এরপরে কর্নেল তার সব আধুনিক অস্ত্র ও সেনাবাহিনী নিয়ে নাভিদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক তুমুল যুদ্ধ। একদিকে মানুষের অত্যাধুনিক যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র, অন্যদিকে নাভিদের সাধারণ তীর আর ড্রাগন। আস্তে আস্তে নাভিরা দুর্বল হয়ে পড়ছিল এবং তাদের অনেক সৈন্য মারা যাচ্ছিল। ঠিক তখনই জঙ্গলের পশু পাখিরাও মানুষের সেনাবাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ে। এই অলৌকিক সাহায্য দেখে নাভিরা আবার নতুন শক্তিতে লড়াই শুরু করে। নেইতিরি যখন এসব দেখে তখন সে মনে মনে বিশ্বাস করে যে তাদের দেবী এবার জ্যাকের প্রার্থনা শুনেছে, নয়তো এভাবে মানুষদেরকে হারানো সম্ভব ছিল না। তখনই দৃশ্য চলে যায় কর্নেলের দিকে। তার হেলিকপ্টারটি ক্র্যাশ করে যখন পড়ে যাচ্ছিল তখনই সে যুদ্ধের রোবট বর্ম পরে নিচে লাফ দেয়। সে নিচে এসে তার সামনে নেইতিরিকে দেখতে পায়। নেইতিরি তখন একটা বন্যজন্তুর পিঠে চেপে কর্নেলের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু কর্নেল ছিল হাইটেক বর্ম পরা, যার কারণে সে তার কাছে থাকা ছুরি দিয়ে নেইতিরির জন্তুটাকে ওখানেই মেরে ফেলে। যখনই সে নেইতিরিকে মেরে ফেলতে যাচ্ছিল তখনই সেখানে জ্যাক চলে আসে। জ্যাক এসে কর্নেলকে ওয়ার্নিং দিয়ে বলে যে তোমার টিম এখন পুরোপুরি হেরে গেছে, তাই তোমার উচিত আমাদের কাছে আত্মসমর্পণ করা অথবা এখান থেকে পালিয়ে যাওয়া। কিন্তু কর্নেল আরো বেশি ক্ষেপে যায় এবং সে জ্যাকের উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। তারা যেখানে লড়াই করছিল তার পাশে ছিল জ্যাকের আসল মানুষের শরীর এবং সেই অ্যাভাটার মেশিনের ক্যাবিনেটটি। কর্নেল তখন ওই মেশিনের উপর আক্রমণ শুরু করে, যার ফলে মেশিনটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এতে ভেতরে থাকা জ্যাকের আসল শরীরে অক্সিজেন নিতে সমস্যা শুরু হয়ে যায় এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করে। এর ফলে তার অ্যাভাটারটা শরীরও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। এই অবস্থায় জ্যাককে যখন কর্নেল প্রায় মেরে ফেলছিল ঠিক তখনই সেখানে নেইতিরি একটা তীরের সাহায্যে কর্নেলকে গেঁথে ফেলে এবং জায়গায় মেরে ফেলে। অন্যদিকে অক্সিজেনের অভাবে জ্যাক প্রায় মরে যাচ্ছিল। তখনই নেইতিরি দ্রুত গিয়ে তার মুখে একটা অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। এতে জ্যাক এবার সম্পূর্ণভাবে বেঁচে ওঠে। এই যুদ্ধ শেষ হওয়ার পর জ্যাক আর নেইতিরি তাদের নিজেদের কলোনিতে ফিরে আসে
সেখানে গিয়ে সে দেখতে পায় সুতো নামে সেই নাভি যোদ্ধা অনেক বেশি আহত হয়ে পড়ে আছে। নেইতিরির বাবার মৃত্যুর পর সুতোকে এই কলোনির প্রধান বানানো হয়েছিল, কিন্তু সুতো এতটাই আঘাত পেয়েছিল যে তার বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। মারা যাওয়ার আগে সুতো জ্যাককে এই কলোনির নতুন প্রধান বানিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুভির একদম শেষে দেখা যায় যেহেতু আডি এই যুদ্ধে হেরে গেছে, তাই তাদের সবাইকে বন্দি করে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। তবে মুষ্টিমে কিছু ভালো মানুষকে সেখানে থাকার অনুমতি দিয়ে দেয়। সে সময় জ্যাক তার মানুষের শরীরের কাছে দাঁড়িয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে সে তার এই দুর্বল মানুষের শরীর ছেড়ে স্থায়ীভাবে অ্যাভাটার শরীরে চলে যাবে। এই কারণে নাভিরে তার দুইটা শরীরকে নিয়ে গিয়ে সেই দেবী গ্যাসের সঙ্গে কানেক্ট করে দেয়। তারা জাদুর মাধ্যমে জ্যাকের মানুষের শরীরের সমস্ত চেতনা বা প্রাণ অ্যাভাটার শরীরে নিয়ে আসে এবং তার মানুষের শরীরটা মারা যায়। এই শরীর পরিবর্তনের মাধ্যমে এই চমৎকার মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির আরো একটা পার্ট রয়েছে, যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।